আজকে আমি এই মুভিটি বর্ণনা করব। সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি। যারা এখনো দেখেননি তারা আমার ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টের লিঙ্ক থেকে বর্ণনাটি দেখে আসতে পারেন। গল্পের শুরুতে আমরা দেখি বনের ভেতরে গাছ কাটা হচ্ছিল, যেন এখানে রেলের লাইন তৈরি করা যায়। এরপর আমরা রহমত নামের এক কবিরাজকে দেখি। মধ্যরাতে রহমত কনস্ট্রাকশনের ম্যানেজারের কাছে গিয়ে বলে এখানে রেল লাইন ও টানেল করা ঠিক হবে না, কেননা সে মনে করে এটা করলে নেমে আসবে ঘোর অন্ধকার, আর যদি তার এমনটা করে তাহলে সৃষ্টিকর্তাও তাদেরকে বাঁচাতে পারবে না। কিন্তু কনস্ট্রাকশন অফিসার তাদের কোনো কথাই শোনে না। এদিকে রাতে আমরা পাইম্যান ও ডার্টো নামের দুই ব্যক্তিকে দেখি, যারা টানেলের ভেতরে রেল লাইন বিছানোর কাজ করছিল। তারা অনেক বেশি ঋণে জর্জরিত ছিল, তাই সকলে চলে গেলেও তারা অতিরিক্ত কাজ করছিল। এদিকে ডার্টো তার কাজ করার জন্য টানেলের ভিতরে চলে যায়, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে যখন সে বাইরে বেরোচ্ছিল না, তখন পাইম্যানও তাকে খোঁজার জন্য টানেলের ভেতরে যায়। কিন্তু ভেতরে যাওয়ার পরে তার চোখ কপালে উঠে যায়, কেননা ডার্টোর ভেতরে চলে এসেছে কোনো এক শয়তানি আত্মা। এতে তার শরীরের বাইরের দিকে ছিদ্র হতে থাকে, আর সে নিজে টানেলের ছাদের সাথে আটকে ছিল। এসব দেখার পরে পাইম্যানের পায়ের নিচের মাটি যেন সরে যায়, কিন্তু সে সেখান থেকে পালাতে পারে না। এর বেশ অনেকদিন পরে আমরা সাঙ্কারা নামক একটি রেল স্টেশন দেখি। এটা সেই রেল স্টেশন যেটা তৈরি করার কাজই এতদিন চলছিল। আজকে মূলত এই রেল স্টেশনের উদ্বোধন হবে, তারই উৎসব এখানে চলছিল। এখান থেকে যে ট্রেনটি চলবে সেটি মূলত একটি ট্যুরিজম ট্রেন, যে ট্রেনটি যাত্রীদেরকে একটি রিসোর্টে নিয়ে যাবে, যেটার নাম ছিল সাঙ্কারা রিসোর্ট। এখানে আমরা পূর্ণিমা ও ক্যাম্বেং নামক দুই বোনকে দেখতে পাই। তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি ট্রেনটি তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য 5টি টানেল পার করবে, আর তাদের জার্নি আনুমানিক 7 ঘন্টার হবে। তারা কথা বলতে বলতে এমন সময় স্টেশনের বাইরে বেশ কিছু লোকাল মানুষদের দেখে, যারা কিছু একটা নিয়ে আন্দোলন করছিল। তাদের বেশিরভাগই নারী ছিল। তারা মূলত এই রেলে যারা কাজ করত তাদের স্ত্রী। তাদের স্বামী এখানে কাজ করতে এসেছিল, কিন্তু তারা এতদিনও বাড়ি ফেরেনি। এমনকি পরবর্তীতে তাদের খুঁজে বের করার কোনো চেষ্টাও করা হয়নি। এখানে আমরা স্যান্টোস নামের এক ব্যক্তিকে দেখি, যে এই সাঙ্কারা রিসোর্টের মালিক ছিল। মূলত সেই এই রেল লাইনের উপর ইনভেস্ট করেছিল। সে তার অ্যাসিস্ট্যান্ট বারার সাথে এখানে এসেছে, আর বারাই মূলত এই রেল লাইনের সকল কাজ দেখাশোনা করেছে। এরপরে স্যান্টোসও ট্রেনের ভেতরে গিয়ে ওঠে। এরপরে ট্রেনের টিটি সিডিক সকলকে স্বাগত জানায়। ট্রেনের ভেতরে আমরা ডার্টোর স্ত্রী রামলাকেও দেখি, যে নিজেও ডার্টো নিখোঁজ হওয়ার পরে অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এজন্য সেই ট্রেনের ভেতরে এসেছে স্যান্টোসের সাথে দেখা করার জন্য। ট্রেনের মাঝে হঠাৎ করে সে ডার্টোকে দেখে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে গায়েব হয়ে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করতে পুনরায় তাকে দেখে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আবার সে গায়েব হয়ে যায়। এজন্য সে ট্রেনের ভেতরে এক কর্মীকে ডার্টোর আকৃতি বর্ণনা করে জিজ্ঞাসা করে এমন কাউকে সেখানে দেখেছে কিনা। কিন্তু এই কর্মী জানায় এমন আকৃতির কোনো ব্যক্তি আমাদের স্টাফের ভেতরে ছিলই না। এগুলো কথা বলতে বলতে রামলা ট্রেনের অপর দিকে স্যান্টোসকে দেখে, যে বারার সাথে বিজনেস ক্লাসে বসেছিল। রামলা সাথে সাথে সেদিকে যাচ্ছিল, কিন্তু কর্মী তাকে বলছিল বিজনেস ক্লাসের ভেতরে ইকোনমি যাত্রীরা যেতে পারবে না। এখানে আমরা বারা ও স্যান্টোসের কথার মাধ্যমে আমরা জানতে পারি যে স্যান্টোসের মানুষ গায়েব হওয়া সম্পর্কে তেমন কিছুই জানতো না। সে জানতো না গ্রামের মহিলারা আসলে আন্দোলন কেন করছে। এ বিষয়ে বারাও তাকে মিথ্যে কথা বলে। কিছু কর্মীদের চাকরি থেকে বের করে দেওয়ার কারণে মহিলাগুলো এই আন্দোলন করছে। এই কথাগুলো জেনে স্যান্টোসও তার উপর অনেক রেগে যায়, কেননা আজকে সে স্টেশনে বেশ কিছু ধনীদের নিয়ে এসেছিল, যারা হয়তো ভবিষ্যতে তার রিসোর্টে ইনভেস্টমেন্ট করত। কিন্তু আন্দোলনকারীর কারণে কোনো না কোনোভাবে তার এই বিষয়টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তাদের জন্য তার ইমেজ ওই বিনিয়োগকারীদের কাছে খারাপ হয়ে গেছে। যাই হোক, পুরো সময়ে বারার মুখের আকৃতি দেখে আমরা বুঝতে পারি যে সে স্যান্টোসের কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। অর্থাৎ শুরু থেকে এ পর্যন্ত যা কিছু হয়েছে তার কোনো কিছুই স্যান্টোসও জানতো না, কিন্তু বারা সকল কথাই জানতো। এরপর আমরা ক্যাম্বেনকে দেখি, যে বাইরের ট্রেনের কাছ দিয়ে একটি অদ্ভুত পাখিকে উঠতে দেখে। হঠাৎ করে পাখিটি জানালে এসে ধাক্কা খায়। সাথে সাথে সেই বিষয়টি পূর্ণিমাকে জানায়, কিন্তু সে তার এই কথার খুব একটা গুরুত্ব দেয় না। এর বেশ কিছু সময়ের মধ্যে পূর্ণিমার শরীর হঠাৎ করে খারাপ হতে থাকে, আর তাই সে বমি করার জন্য ট্রেনের ওয়াশরুমে যায়। সে এসে দেখে তাদের বগির ওয়াশরুমটি বন্ধ, আর তাই সে 4 নম্বর বগির ওয়াশরুমে যায়। ঠিক সে সময়ে ট্রেন প্রথম টানেলের ভেতরে ঢোকে, যে টানেলের ভেতরে ঢোকার পরেই 5 নম্বর কোচের ভেতরে ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। এদিকে আমরা পূর্ণিমাকে দেখি যে বমি করতে করতে কিছু একটা ভাবছিল। তখনই তার পিছে আমরা দেখি
পাইম্যানের আত্মা দাঁড়িয়েছিল, কিন্তু সে দেখার আগেই আত্মাটি অদৃশ্য হয়ে যায়। বেশ কিছু সময় পরে পূর্ণিমা যখন ফিরে আসছিল না, তখন ক্যাম্বেনও তাকে খোঁজার জন্য 4 নম্বর কোচে আসে। সে সময় 5 নম্বর বগির একটি বাচ্চা মেয়ে তার সামনে অন্য একটি বাচ্চা মেয়েকে দেখে, আর তাই সে ধীরে ধীরে তার কাছে যাচ্ছিল। হঠাৎ থেকে সেই মেয়েটি ভয়ঙ্কর রূপ নিয়েছে আর সেখানে থাকা সকল মানুষের উপরে আক্রমণ করে। এরই মাঝে ডন নামের একজন ব্যক্তি ফিরে আসে, যাকে টিটি 5 নম্বর বগি চেক করার জন্য পাঠিয়ে দেয়। আর সেখানে যাওয়ার সাথে সাথে পুরো পরিবেশ দেখে সে কাঁপতে থাকে। এরপর ট্রেন যখন টানেল থেকে বেরিয়ে যায়, সবকিছু যেন স্বাভাবিক হয়ে যায়। এর মধ্যে ক্যাম্বেন পূর্ণিমাকে খুঁজে বের করে, কিন্তু যখন সে জানতে পারে যে তার শরীর খুব একটা ভালো নয়, তাই তারা সিদ্ধান্ত নেয় রিসোর্টে পৌঁছানোর সাথে সাথেই তারা প্রথমে ডাক্তার দেখাবে। তখনই হঠাৎ করে পূর্ণিমার নজর পড়ে 5 নম্বর বগিতে, যে পুরো বগিটি এখন গায়েব হয়ে গেছে, যেটা দেখে পূর্ণিমা ও ক্যাম্বেনের চোখ কপালে উঠে যায়। অর্থাৎ সেই বগিটি ওই টানেলের ভেতরে থেকে গেছে। তারা দ্রুত টেকো নামের এক কর্মীকে 5 নম্বর বগি গায়েব হওয়ার কথা জানায়, যেটা দেখার পরে কর্মী টেকোনও অবাক হয়ে যায়। কিন্তু সে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলকে মিথ্যে কথা বলে যে কোনো এক বিশেষ কারণে বগিটি টানেলের ভেতরে আলাদা করা হয়েছে, আর সেই বগিতে থাকা মানুষের সাথে আপনারা রেজোর্টে গেলে দেখা করতে পারবেন। এই বিষয়ে চতুর্থ বগির সকল যাত্রীরা ভয় পেলেও টেকো কোনো না কোনোভাবে তাদেরকে শান্ত করতে পারে। ক্যাম্বেন ও পূর্ণিমা ক্যাফে এরিয়ার দিকে যায়, যেখানে পূর্ণিমা পুনরায় ওয়াশরুমে যায়। এমন সময় ডাক্তার তাকে ফোন করলে ক্যাম্বেন সেটা রিসিভ করে। এতে ক্যাম্বেন পূর্ণিমার অসুস্থতা সম্পর্কে সকল কিছু জানতে পারে। আসলে তার লিভার ক্যান্সার আছে, আর সে তার পুরো চিকিৎসা করার আগে শহর থেকে বাইরে চলে এসেছে। এরপর পূর্ণিমা যখন ফিরে আসে, তখন ক্যাম্বেন ডাক্তারের কলের ব্যাপারে বলে। আসলে পূর্ণিমা এতদিন পর্যন্ত তার অসুস্থতার কথা ক্যাম্বেনকে বলেনি, যেন সে কষ্ট না পায়। আর এ বিষয়ের কারণে ক্যাম্বেন অনেক কষ্ট পায়। এখানে পূর্ণিমা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে শুধু তার সাথে সুন্দর কিছু সময় কাটানোর জন্যই সবকিছু গোপন করেছিল। ক্যাম্বেন তাকে বোঝানোর চেষ্টা করে যে তার চিকিৎসা সম্পূর্ণ করা উচিত, কেননা পূর্ণিমার যদি কিছু হয় তাহলে ক্যাম্বেনকে তার বাবার সাথে থাকতে হবে। কিন্তু সে এটা মোটেও চাচ্ছিল না। এ সকল কিছু ভেবে পূর্ণিমাও তার চিকিৎসা করানোর কথা মেনে নেয়। ওদিকে টেকন যখন ট্রেনের ইলেকট্রিক প্যানেলের কাছে যায়, তখন সে সেখানে অদ্ভুত কিছু সাদা জিনিস দেখতে পায়। এর পাশাপাশি সে সেখানে কিছু আত্মা দেখতে পায়, যারা এখানে এই রেল স্টেশনটি করেছিল। এই সকল কিছু দেখে সে ভয়ে ভয়ে টিটি সিডুকোর কাছে যায়, কিন্তু সিডুকো তার কোনো কথাই বিশ্বাস করে না। আর তাদের কথার মাধ্যমে আমরা জানতে পারি কন্ট্রোল রুমের সাথেও তারা কন্ট্যাক্ট করতে পারছে না, যেটা হয়তো ওই প্যানেলের ভেতরে থাকা সেই অদ্ভুত সাদা চিপচিপে পদার্থের কারণে হয়েছে। এর পাশাপাশি টেকন সিডিককে 5ম বগি উধাও হয়ে যাওয়ার কথা জানায়। প্রথম দিকে সিডিক তার কথা বিশ্বাস করেনি, কিন্তু পরে যখন সে নিজে গিয়ে চেক করে, তখন সে দেখে সত্যি 5ম বগি উধাও। এই সকল কিছু দেখে সে আর ভাবতে পারছিল না, কেননা সে তার জীবনে এমন কিছু দেখেনি। কিন্তু আপাতত টেকনকে সে বলে এই সকল বিষয় যেন স্যান্টোসো বা বাকি আর কাউকেও না বলে, এমনকি বাকি যাত্রীদের সাথেও ভালোভাবে ব্যবহার করতে হবে। এই জন্য টেকন পূর্ণিমা ও ক্যাম্বেনকে বলে সবকিছু স্বাভাবিক আছে, এমনকি তাদের কিছু বোনাস পয়েন্টও দেয়, যেটা ব্যবহার করে সে ক্যাফে এরিয়ায় গিয়ে তাদের পছন্দ মতো কিছু জিনিসপত্র নিতে পারবে। ঠিক এমন সময় ট্রেনটি প্রবেশ করে দ্বিতীয় টানেলের ভেতরে। প্রথমে আমরা একটি ভিআইপি কোচ দেখি, যেখানে যাত্রীগুলো একটি মহিলার অদ্ভুত হাসি শুনতে পাচ্ছিল, কিন্তু পরে আমরা জানতে পারি এটা আসলে এক যাত্রীর হাসি ছিল, যিনি মোবাইলে হাসির কিছু ভিডিও দেখে হাসছিল। ওদিকে আমরা চতুর্থ বগিতে দেখি কিছু যাত্রী আনন্দ উল্লাস করতে করতে ট্রেনের ভেতরে গান গাইছিল, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজনের গলা বন্ধ হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সকলেরই গলা বন্ধ হয়ে যেতে থাকে। এগুলো দেখে তাদের মধ্যে কেউই কিছু বুঝতে পারছিল না, তাই সকলে ভয় পেতে শুরু করে। এর মধ্যে একটি মহিলার ভেতরে কিছু একটা ভর করে, আর সে সকলকে বলতে থাকে, তোমরা তোমাদের অপরাধের শাস্তি অবশ্যই পাবে, আর তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। তার এই কথাগুলো যাত্রীগুলো কিছুই বুঝতে পারছিল না, কেননা তারা তো কিছুই করেনি। কিন্তু তখনই এক অদ্ভুত কিছু একটা তাদের সামনে চলে আসে। এরপর এক এক করে সেখানে থাকা প্রত্যেককেই নিষ্ঠুরভাবে মেরে ফেলতে থাকে। ক্যাম্বেন যে পাশের বগিতে ছিল সে সকল কিছু দেখেছে। তখনই ট্রেন টানেলের বাইরে চলে আসে, আর এখন চতুর্থ বগিটিও অদৃশ্য হয়ে গেছে। যে বিষয়টি দেখে ক্যাম্বেন ভয়ে চিৎকার করতে থাকে। আর এদিকে টেকন, রামলা ও পূর্ণিমা যখন দেখে চতুর্থ বগিটি নেই, তারাও কিছু বুঝতে পারছিল না। ক্যাম্বেন সকলকে বোঝানোর চেষ্টা করতে থাকে টানেলের ভেতরে আসার সাথে সাথেই অদ্ভুত কিছু একটা মানুষের উপরে হামলা করছে,
যেটা মানুষ নয়। পূর্ণিমা তাকে শান্ত করে বলে এমনটা কিছুই নয়। এরই মাঝে সেখানে স্যান্টোসও চলে আসে, যার সাথে বারাও ছিল। আসার পরে সেই সকল বিষয়গুলো জানতে পারে, যেগুলো জানার পরে সে অনেক বেশি শকড হয়েছিল। এরপরে সে বারাকে এই সকল বিষয় জিজ্ঞাসা করে, কিন্তু সে এখনো তাকে কিছুই বলে না। তখনই রামলা স্যান্টোসকে জানায় টানেলে একটি করে বগি গায়েব হচ্ছে, আর এটা কোনো কাকতালীয় ব্যাপার হতেই পারে না। এজন্য আমাদেরকে অবশ্যই ট্রেন থামানো উচিত। কিন্তু বারা তাকে উপহাস করে গ্রামের অশিক্ষিত চাষা বলে চুপ করিয়ে দেয়, আর স্যান্টোসকে সেখান থেকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে। কিন্তু স্যান্টোসও সেখানে উপস্থিত সকল মানুষকে নিয়ে চিন্তা করছিল, একজন মানুষও যদি গায়েব হয় তাহলে সেটা তার রেজর্টের জন্য মোটেও ভালো হবে না। এজন্য সে বারাকে বলে দ্রুত সিডির সাথে গিয়ে কন্ট্রোল রুমের সাথে কথা বলার জন্য, আর সে নিজে সেখানে থেকে যায়। এরপর বারা সোজা সিডির কাছে যাচ্ছিল। যাবার সময় সে একটি চেয়ারের উপরে অদ্ভুত কিছু ঘাসের মতো দেখে, যেগুলো সিটের উপরেই বেড়ে উঠছিল। কিন্তু অন্যের নজরে আসার আগেই সে কৌশলে সেটা পরিষ্কার করে ফেলে। এরপরে সে সিডির কাছে গিয়ে জানতে পারে কমিউনিকেশন করার পুরো সিস্টেম নষ্ট হয়ে গেছে, আর তারা কারোর সাথেই যোগাযোগ করতে পারছে না। এই বিষয়টি জানার পরে বারাও কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু সে তবুও স্যান্টোসকে এ বিষয়ে কিছুই বলবে না ভাবে, কেননা সে আগে থেকেই বনের ভেতরে অস্বাভাবিক শক্তির ব্যাপারে ভালোভাবে জানত। কিন্তু অধিক লোভে সে সবকিছু গোপন করে গেছে, আর এখন যদি সে স্যান্টোসকে এই সকল কথা বলে দেয় তাহলে তার চাকরি হারিয়ে ফেলবে। বারা তাকে বলে সে দ্রুত বাকি প্যাসেঞ্জারের কাছে গিয়ে তাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এর পাশাপাশি একটি এগ্রিমেন্ট করতে বলে যে ট্রেনের ভেতরে যা কিছু হয়েছে সে বাইরে কাউকে কিছু বলবে না। কিন্তু এদিকে সিডি সে নিজেও অনেক ভীত ছিল। এই সময় সে বারাকে চতুর্থ বগি গায়েব হওয়ার আগে কিছু ভিডিও দেখায়, যার ভেতরে সেই অস্বাভাবিক শক্তিকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আর এই ভিডিওটি দেখার পরে বারা নিজেও ভয় পেতে থাকে, কিন্তু এখনও সে ভাবছিল এই বিষয়টি যেন কেউ না জানতে পারে। এজন্য সে সিডিকের কাছে দেখা সেই ভিডিওটি ডিলিট করে তার অর্ডার ফলো করতে বলে। সিডিক চাচ্ছিল না যে ইকোনমি বগি ভিআইপি বগিতে এসে কেউ কাউকে ডিস্টার্ব করে, কিন্তু স্যান্টোস নিজেও চাচ্ছিল যে পূর্ণিমা, ক্যামিন ও রামলাকে ভিআইপি বগিতে যেন নিয়ে আসে। তখনই রামলা তাকে থামিয়ে ডার্টো গায়েব হয়ে যাওয়ার ব্যাপারে তাকে জানিয়ে দেয় যে কাজ করতে তো গিয়েছিল কিন্তু কখনোই ফিরে আসেনি। এখন এই বিষয়টি জানার পরে স্যান্টোসে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেননা বারা তাকে এই সকল বিষয়ে কিছুই বলেনি। যদি সে এই সকল বিষয়ে কিছু জানতো সে অবশ্যই আগে কিছু না কিছু করত। এদিকে আমরা পূর্ণিমাকে দেখি যে টেকনকে একা পেয়ে পুরো সত্যিটা জানতে চায়। এখানে টেকন ইমোশনাল হয়ে তাকে সবকিছু বলে দেয় যে ট্রেনের ভিতরে উপস্থিত কোন অফিসারই বলতে পারছে না আসলে ট্রেনের সাথে হচ্ছেটা কি। আর এটাও মিথ্যে ছিল যে বগিগুলো বিশেষ কারণে খুলে রাখা হয়েছে, কেননা বগি ট্রেন থেকে আলাদা করার জন্য স্পেশাল কিছু প্রসেস রয়েছে, যেটা ট্রেন চলার সময় কখনোই করা সম্ভব নয়। পূর্ণিমা এই সকল কিছু জেনে আরো বেশি ভয় পেতে থাকে। তখনই তার পুনরায় বমি পেতে শুরু করে, আর এইবার সে যখন ওয়াশরুমে যায় তখন তার রক্ত বমি হয়। এখন এটি স্পষ্ট যে তার অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। তখনই ট্রেন প্রবেশ করে তৃতীয় টানেলের ভেতরে। সে সময় স্যান্টোস ওয়ার্কারদের কাছে গিয়ে সকল যাত্রীদের খেয়াল রাখার কথা বলে, কিন্তু এমপ্লয়ি সুকি ভয় পাচ্ছিল আর সে ক্যাফের বাইরে যেতে যাচ্ছিল। কিন্তু স্যান্টোস দেখে যেহেতু সে ভীত অবস্থায় আছে তাহলে সে যদি যাত্রীদের ওদিকে যায় তাহলে যাত্রীরা তাকে দেখে আরো বেশি ভয় পাবে। এজন্য সে অন্য ওয়ার্কারের সাথে তৃতীয় নম্বর কোচে ঢুকে যায়। তখন তারা পেছন থেকে সুকির চিৎকার শুনতে পায়। এরপরে স্যান্টোসো ও ওয়ার্কার পুনরায় যখন সে বগিতে ফেরে তখন দেখে সুকি সেখান থেকে গায়েব হয়ে গেছে। তাকে খুঁজতে খুঁজতে হঠাৎ পাশে অদ্ভুত ভয়ানক কিছু একটা তারা দেখে, যেটা দেখার পরে স্যান্টোসো নিজেও অনেক ভয় পেয়ে যায়। আর এমন পরিস্থিতি দেখে সে ধীরে ধীরে বগিতে ফিরে এসে সকল যাত্রীদেরকে সামনের বগিতে যেতে বলে, কেননা টানেলের ভেতরে আসার সাথে সাথেই বগিগুলো গায়েব হয়ে যাচ্ছে। আর এরপরে তৃতীয় বগিটি গায়েব হতে চলেছে। কিন্তু এতক্ষণে অনেকগুলো আত্মা এই বগিতে চলে এসেছে। এতগুলো আত্মার কারণে তারা কোনোভাবেই সামনের বগির দিকে যেতে পারছিল না। এরপরে আত্মাগুলো এক এক করে সকলকে মারতে শুরু করে। এদিকে একটি আত্মা স্যান্টোসকেও প্রাণী মেরে ফেলে। এদিকে আমরা দেখি টেকন ও পূর্ণিমা দ্বিতীয় বগি থেকে সকল কিছু দেখছিল, কিন্তু তাদের কোনো কিছু করার ছিল না। আর তাদের চোখের সামনেই সকলে এক এক করে মরতে থাকে। এরপরে যখনই টানেলের ভেতর থেকে ট্রেনটি বেরিয়ে এসে দেখে তৃতীয় বগিটিও অদৃশ্য হয়ে গেছে, যেটা দেখার পরে দ্বিতীয় বগির এক যাত্রী তৃতীয় বগি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু পূর্ণিমা ও টেকনের কাছে এর কোনো উত্তর ছিল না। আর তারা দুজনই সোজা সিডির কাছে চলে যায় আর দ্রুত ট্রেন থামানোর কথা বলে, কেননা ট্রেন যদি পুনরায় আবার একটি টানেলের ভেতরে ঢোকে তাহলে দ্বিতীয় বগিটিও গায়েব হয়ে যাবে।
কিন্তু সিডি কিছু করার আগেই বারা সেখানে চলে আসে, যে কোনোভাবেই ট্রেনটি থামাতে যাচ্ছিল না। সে মনে করে টেকন, পূর্ণিমা, রামলা, ক্যাম্বেন তারা এই সব কিছু করছে, তাদের কারণেই হয়তো ট্রেনের বগিগুলো অদৃশ্য হয়ে যাচ্ছে। কিন্তু সাধারণভাবে ভাবলে এরকম আধুনিক ট্রেনের সাথে এমনটা করা মোটেও সম্ভব নয়। এখানে বারা মনে করে তারা হয়তো ইচ্ছে করে ইকোনমি ক্লাসের যাত্রীদেরকে গায়েব করেছে, যেন ভিআইপি প্যাসেঞ্জার ও ইনভেস্টরকে ভয় দেখিয়ে ট্রেনকে নীরব জায়গায় থামিয়ে সকলকে লুটপাট করতে পারে। এ সকল কিছু জানার পরে দ্বিতীয় বগিতে থাকা সেই যাত্রীগুলো যারা অনেকগুলো টাকা সাথে করে নিয়ে এসেছিল তারা অনেক বেশি ভয় পেতে থাকে, আর তারা বারার কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। এখানে পূর্ণিমা সকালকে বোঝানোর চেষ্টা করতে থাকে এমন কিছুই হয়নি, অস্বাভাবিক কিছু একটা এমন করছে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তখনই কৃষ নামের এক ব্যক্তি যে অনেকগুলো টাকা তার সাথে নিয়ে এসেছিল, সে দ্রুত একটি বিয়ারের বোতল ভেঙে পূর্ণিমার দিকে ধরে। তখন ক্যাম্বেন সকলকে জানায় কিছুক্ষণের মধ্যে আমরা টানেলের ভিতরে প্রবেশ করতে চলেছি, যেটা দেখে পূর্ণিমা অনেক বেশি ভয় পেয়ে যায় আর উপায় না পেয়ে কৃষকে ধাক্কা দেয়। এ সময় টেকন ও ক্যাম্বেনও তাকে সাহায্য করে। এর মাঝে বারাকে আমরা দেখি যে প্রথম বগিতে গিয়ে সকল যাত্রীকে মিথ্যে কথা বলে যে দ্বিতীয় বগির ভেতরে একটি চোর এসেছে, কিন্তু সে ওই চোরকে প্রথম বগিতে আসতে দেবে না। ওদিকে পূর্ণিমা যখন কৃষির সাথে মারামারি করছিল তখন অসাবধানতা বশত সেই বিয়ারের বোতলটি কৃষির লেগে যায়, যার ফলে সে সাথে সাথেই সেখানে মারা যায়। যেটা দেখার পরে সকলেই এটা মনে করতে শুরু করে সত্যি হয়তো পূর্ণিমা সকলকে লুটপাট করতে এসেছে। এটা ভেবে সকলে তাকে থামাতে ও ধরতে আসে। উপায় না পেয়ে পূর্ণিমা দ্রুত বিয়ারের বোতলটি ধরে সকলকে শাসাতে থাকে। এরপরে সে টেকন, রামনাল ও ক্যাম্বেনকে নিয়ে প্রথম বগিতে চলে যায়, কিন্তু বারা প্রথম বগির দরজা আগে থেকে লক করে দিয়েছিল। এজন্য টেকন দরজার কাঁচটি ভেঙে বারাকে দরজাটি খুলতে বলে, কিন্তু এরই মধ্যে দ্বিতীয় বগির সকল লোকজন এদেরকে থামাতে চলে আসে, আর এবার তারা টেকনকে অনেক মারধর করে। আর এরই মধ্যে ট্রেন টানেলে প্রবেশ করে, যার ফলে তারা পুনরায় দেখতে পায় সেই আত্মাগুলো। আর এরপরে সেই আত্মাটি এক এক করে দ্বিতীয় বগির সকল যাত্রীদের মেরে ফেলতে থাকে। সিডিকো এখন সিদ্ধান্ত নেয় সেই ট্রেনটি থামাবে, কিন্তু বারা তখন তার কাছে এসে ইঞ্জিন রুমের চাবি নিয়ে নেয় আর বলে সে ড্রাইভারের সাথে কথা বলে ট্রেনটি থামাবে। সিডিকো তাকে চাবি দিয়ে দেয়। এরপরে বারা ইঞ্জিন রুমে এসে ড্রাইভারকে ট্রেন থামানোর বদলে আরো স্পিড বাড়াতে বলে। এই বিষয়ে টেকন ও সিডিক যখন জানতে পারে তখন দ্রুত তারা বারাকে থামাতে যায়। এই সময় বারা রেগে টেকনকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়, যার ফলে সে সাথে সাথেই মারা যায়। আর এদিকে আমরা দেখি ট্রেনের ভেতরে এরা বারাকে বেঁধে রেখেছে। এখানে সিডিকের কথায় আমরা জানতে পারি যে বারাকে প্রথমেই রহমত নামের এক কবিরাজ এ কথা বলেছিল যে এখানে রেল লাইন করলে অনেক বিপদ আসতে পারে, কিন্তু লোভের কারণে বারা তা করেনি। এমনকি সে জেনে শুনেও বন্ড কেটেছে যেন সে স্যান্টোসের কাছ থেকে অধিক টাকা নিয়ে নিজে কম টাকায় সে ট্রেনের লাইন তৈরি করবে, কেননা এর আগে যেখান দিয়ে ট্রেন লাইন যাওয়ার কথা ছিল সেদিকে দিয়ে করলে অধিক টাকা খরচ হতো। এ কথা জানার পরে সকলেই রেগে যায়। আসলে স্যান্টোসও ভালো মানুষ ছিল আর সে টাকা দিয়েছিল ট্রেনটি অন্য ট্র্যাক দিয়ে করার জন্য, কিন্তু বারা বেশি লোভ করে বনের ভেতর দিয়ে ট্রেনের লাইন তৈরি করেছে। এতে তার কাছে অনেক টাকা বেঁচে যাবে আর সে রাতারাতি ধনী হয়ে যাবে। আর যেহেতু রেজোর্ট আর বেশি দূরে নেই তাই তারা পায়ে হেঁটে সেখানে যেতে পারবে। এখানে সকলে তার কথা মেনে নেয় আর ট্রেনটি টানেলে যাওয়ার আগেই থামিয়ে দেয়। তখন রামলা বারার কাছে ডার্টোর ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বারা তো ডার্টোর ব্যাপারে কিছু মনেই ছিল না। আর এখন তার এমন এই নিষ্ঠুরতা দেখে রামলা অনেক রেগে যায় আর সে সিদ্ধান্ত নেয় বারাকে একাই ট্রেনের ভেতরে রেখে যাবে, যেখানে সেই আত্মাটি এসে তাকে প্রাণে মেরে ফেলবে, যেটা হবে তার এই অপরাধের শাস্তি। এদিকে একজন ইনভেস্টর এই ট্রেন থেকে নামতে যাচ্ছিল না, সে ব্যতীত সকলেই ট্রেন থেকে নেমে যায়। এতক্ষণে রাতও হয়ে গেছে আর বাকি সকলে বনের রাস্তা দিয়ে রেজোর্টের দিকে যাচ্ছিল। তখনই ক্যাম্বেন দেখে টানেলের ভেতর থেকে অনেকগুলো আত্মা তাদের দিকে আসছে, যারা এখন টানেলের বাইরেও আসতে পারছিল। এই মুহূর্তে তারা সবকিছু বুঝে যায়, সেটি হলো এই আত্মাগুলো অন্ধকারে চলতে পারে আর তারা টানেলের ভিতরে নয়, তারা মূলত অন্ধকারে আক্রমণ করে। যেটা জানা মাত্রই তারা এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে প্রাণ বাঁচানোর জন্য, কিন্তু সেই আত্মাগুলো এক এক করে সকলকে মারতে থাকে। এদিকে সকলকে মারার পরে সিডিক ও রামলাকেও তারা মেরে ফেলে। এদিকে আমরা পূর্ণিমা ও ক্যাম্বেনকে দেখি যে তাদের প্রাণ বাঁচানোর জন্য পালাচ্ছিল। ওদিকে ট্রেনের ভেতরে যে ইনভেস্টর থেকে গিয়েছিল তাকে এক আত্মা ভর করে নিয়েছে আর সে বারাকে বলতে থাকে লোভের বশে বন ধ্বংস করা মোটেও ঠিক হয়নি, অর্থাৎ হয়তো এই আত্মাটি বনকে প্রোটেক্ট করার জন্য এমন কিছু একটা করছে। ওদিকে আমরা পূর্ণিমা ও ক্যাম্বেনকে দেখি যাদেরকেও সে আত্মাগুলো ঘিরে ধরেছে। আর এখানে আমরা অদ্ভুত একটি রহস্য জানতে পারি।
আসলে আত্মাগুলো যাদেরকে মেরে ফেলছিল তাদের প্রত্যেককেই গাছে পরিণত করছিল, যেন কেটে ফেলা বনটি পুনরায় গাছে পরিপূর্ণ হয়ে ওঠে। আর সে একই ঘটনা ক্যাম্বেন ও পূর্ণিমার সাথেও করতে থাকে। এর মাঝে পূর্ণিমা ও ক্যাম্বেনের মধ্যে অনেক ইমোশনাল কিছু কথাবার্তা হয়, যেখানে তারা একে অপরকে বলছিল তারা একে অপরকে কতটা ভালোবাসে। তখন পূর্ণিমা ওই আত্মাকে রিকোয়েস্ট করে সে যেন ক্যাম্বেনকে ছেড়ে তার প্রাণ নেয়। আর সেই আত্মাটি অদ্ভুত হাসি হেসে পূর্ণিমাকে ছেড়ে ক্যাম্বেনকে গাছে পরিণত করে। প্রাণপ্রিয় বোনকে হারিয়ে পূর্ণিমা পাগলের মতো কান্না করতে থাকে। এর কিছুক্ষণের মধ্যে সকল টানেল নিজে থেকে ধ্বংস হতে শুরু করে। এর 6 মাস পরে দেখি কবিরাজ রহমতের সাথে আছে পূর্ণিমা, যেখানে পূর্ণিমার চুলগুলো ক্যান্সারের কারণে ঝরে গিয়েছে। এখানে সে রহমতকে জিজ্ঞাসা করে সেই আত্মাগুলো তাকে কেন ছেড়ে দিয়েছে। রহমত বলে, যে মানুষ প্রকৃতি বা বনের ক্ষতি করে আত্মাগুলো তাদেরকে গাছ বানিয়ে দেয়, আর ওই গাছগুলো মানুষকে খাদ্য হিসেবে গ্রহণ করেই বেড়ে ওঠে। আর যেহেতু পূর্ণিমার ক্যান্সার ছিল তাই সে বেঁচে গেছে। এই জন্য ওই আত্মাটি পূর্ণিমাকে দেখে হেসেছিল। এখানে আমরা আরো জানতে পারি যে এই আত্মাটি সকলকে কেন মারছিল, যেখানে শুধুমাত্র দোষ ছিল বারার। আসলে ওই আত্মাগুলো যদি শুধু বারাকে মারত তাহলে তার পরিবর্তে এখানে অন্য কেউ চলে আসতো। আর আত্মাগুলো এটা পছন্দ করতো না যে কেউ তাদের বনে চলে আসুক। এই সকল কিছু জানার পরে পূর্ণিমা ক্যাম্বেনের কথা মনে করছিল। এজন্য সে ওই গাছের কাছে যায় যেটি ক্যাম্বেনের শরীরের উপরে হয়েছিল, আর সে ওই গাছের সাথে কথা বলতে থাকে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরো গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।